15 অক্টোবর থেকে নতুন অধ্যায়ে প্রবেশ করবে বাংলাদেশ। সংস্কারের এক নতুন যুগ, জুলাই সনদের বাংলাদেশ। আমার দেশের অনলাইনে একটা তথ্যচিত্র আছে, গুম খুন কমিশনারের তথ্যচিত্র দেখবেন ভাই, কলজাটা ফাইটা যাইব আপনার। আহারে আহাজারি, আহারে কষ্ট। এক বোনকে এইভাবে 3 দিন বাইন্দা রাখছে, 3 দিন। তার অপরাধ কি জানেন? তিনি বলছেন পুলিশ হয়ে গেছে এখন বানরের মতো, বানরের খাঁচায় বন্দি করে নাচাচ্ছে আমাদের, আমি অন্য চাকরির চিন্তা করছি। এই ফটোকার্ডটা ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। এই ফটোকার্ডটা ব্যাপক আলোচনার যখন সৃষ্টি করেছে তখন এর রহস্যটা কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, নতুন একটা নিউজে আপনাদের স্বাগতম। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট, রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি নিয়ে আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই আপনারা শিরোনামগুলো দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কত গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে পারে। তাই কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা না টেনে সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আসি। 15 অক্টোবর থেকে নতুন অধ্যায়ে প্রবেশ করবে বাংলাদেশ। সংস্কারের এক নতুন যুগ, জুলাই সনদের বাংলাদেশ। 15 অক্টোবর জুলাই সনদ স্বাক্ষর হবে এবং এর মধ্য দিয়ে ঐকমত্য কমিশনের যাত্রা শেষ হবে। দর্শক, জুলাই সনদ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। দিন শেষে ঐকমত্য বলতে যা বোঝায় সেটা হচ্ছে না বা হয়নি। তাহলে কি হচ্ছে? যে জুলাই সনদ সিগনেচার করবে রাজনৈতিক দলগুলো, প্রত্যেক দল থেকে 2 জন করে প্রতিনিধি সেখানে সিগনেচার করার জন্য থাকবেন, ইনভাইটেড আরো অনেকে থাকবেন। প্রধান উপদেষ্টার নেতৃত্বে জমকালো এই স্বাক্ষর অনুষ্ঠান হবে। তবে বাস্তবায়ন পদ্ধতি আংশিক একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। যেমন গণভোট, জাস্ট এতটুকুতে রাজি, কিন্তু গণভোট কখন এবং গণভোটের অনুমোদন বা গণভোটের ফলাফল বাস্তবায়ন কিভাবে, এটা নিয়ে কোনো একমত হয়নি। এই জায়গায় ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত ইটস আপ টু প্রফেসর ইউনূস। মানে সরকার বা ঐকমত্য কমিশন তারা একটা সমন্বিত প্যাকেজ প্রস্তাব করবে। সরল অর্থে গণভোট কখন, এটা বিএনপি জামাত বা কোনো রাজনৈতিক দলের সাথে আর আলোচনা করবে না। আলোচনা যতটুকু হয়েছে ততটুকু, এখন সরকার যেটা করবে সেটা। সরকারের সিদ্ধান্ত জামাতের প্রস্তাবের কাছাকাছিও যেতে পারে, বিএনপির প্রস্তাবের কাছাকাছিও যেতে পারে। সরকার যেহেতু নিজেরা এটা করছে, একমত হতে পারেনি, তাহলে সামনে সরকার রাজনৈতিক দলগুলোর কাছে জিজ্ঞেস না করে এরকম আরো অনেক কিছু করবে। রাজনৈতিক দলগুলো চেয়ে চেয়ে দেখে মেনে নিতে হবে, এছাড়া কিছু করার থাকবে না। তো 15 অক্টোবর সই হবে জুলাই সনদ। এই জুলাই সনদ যদি বাস্তবায়ন করতে না পারে প্রফেসর ইউনূস, শুধু সই হলে হবে না, বাস্তবায়ন করতে হবে। সিগনেচার করার পর অর্ডিন্যান্স অথবা বিশেষ সংবিধান আদেশ বা যাই করুক না কেন, যেহেতু এটার ঐকমত্যের বিষয় নয়, এটা সরকারের একটা সিদ্ধান্তের বিষয়। ক্লিয়ার কথা, জুলাই সনদ বাস্তবায়ন করলে প্রফেসর ইউনূস থাকতে পারবেন, নইলে তিনি থাকতে পারবেন না। যেভাবেই হোক না কেন, যারাই হোক না কেন, জুলাই সনদ বাস্তবায়ন করতে না পারলে প্রফেসর ইউনূসকে হটানো হবে। হটিয়ে আর একটা তত্ত্বাবধায়ক সরকার কায়েম করে তারপর নির্বাচনের চেষ্টা করা হবে। প্রফেসর ইউনূস চাইলেও থাকতে পারবেন না। প্রফেসর ইউনূসের ক্ষমতায় থাকার ভিত্তি, বৈধতার মূল ভিত্তি হচ্ছে জুলাই সনদ। জুলাই সনদ শুধু সাইন্ড হওয়া না, বাস্তবায়ন করা। অতএব 15 অক্টোবরে এই চূড়ান্ত দফা যে প্রফেসর ইউনূস থাকবেন কিনা, থাকতে পারবেন কিনা, তখন হয়তো ক্লিয়ার হবে যে গণভোট কখন, জাতীয় নির্বাচনের দিন না আলাদাভাবে নভেম্বর বা ডিসেম্বরে। জামাত ইসলামের দাবি নভেম্বরেই গণভোট হতে হবে। অতএব টান উত্তেজনা, পুরো জাতির দৃষ্টি এখন 15 অক্টোবরের দিকে। কি হয়, সরকারকে কি বিএনপি ম্যানেজ করতে পারবে? বিএনপির মন মতো যেটা, সেই জাতীয় নির্বাচনের দিন গণভোট,
না জামাত ইসলামী সহ এনসিপি যেটা চায় আগে ভাগে গণভোট, আগে ভাগে এটা বাস্তবায়ন করা, কোনটা হবে? এটা নিয়ে টানটান উত্তেজনা। তবে এটা নিশ্চিত যে যাই হোক না কেন বিএনপির মন মতো কখনোই হবে না। সেই ফটোকার্ডটা আপনারা দেখুন, সেখানে যেটা বলা হচ্ছে একজন পুলিশ অফিসারের ওসি তদন্ত পুলিশ পরিদর্শকের মতামতকেই সামনে আনা হয়েছে। তিনি বলছেন পুলিশ হয়ে গেছে এখন বানরের মতো, বানরের খাঁচায় বন্দি করে নাচাচ্ছে আমাদের, আমি অন্য চাকরির চিন্তা করছি। এই ফটোকার্ডটা ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। এই ফটোকার্ডটা ব্যাপক আলোচনার যখন সৃষ্টি করেছে তখন এর রহস্যটা কি, পুলিশ কিভাবে বানরের মতো হয়ে গেল, পুলিশকে বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার, এমনকি এই অন্তর্বর্তীকালীন সরকারও কিভাবে নাচাচ্ছে সেই চিত্র উঠে আসলো কিনা, সেরকম কথাই তিনি বলার চেষ্টা করলেন কিনা। পুলিশের যে ভোগান্তি, পুলিশ যে মানে অসহায় দিন যাপন করছে, পুলিশের আত্মবিশ্বাসে যে একেবারে চিড় ধরে সেটা তলানিতে ঠেকেছে, সেই বাস্তবতাই তিনি তুলে আনলেন কিনা, নাকি এর পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে, সেটা একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে থাকবে। দর্শক, বলছিলাম একজন পুলিশ কর্মকর্তার কথা, একটি থানার ওসি তদন্ত, তিনি এরকম মন্তব্য করেছেন যে পুলিশ হয়ে গেছে খাঁচাই বন্দি বানরের মতো। সেই বানরের মতো অবস্থা পুলিশের, যার যেভাবে ইচ্ছা সে সেভাবে পুলিশকে নাচাচ্ছে, এমনটাই তার মন্তব্য। এই মন্তব্যটা ঘটনা না বিশ্লেষণ করে যদি শুধুমাত্র এই মন্তব্যটাই আমি বিশ্লেষণ করতে চাই, তাহলে ব্যাপারটা এরকমই দাঁড়ায় যে বিভিন্ন সরকার বিভিন্ন সময়ে পুলিশকে তাদের ইচ্ছা মতো যে ব্যবহার করেছে এবং শেষ পর্যন্ত দায়টা সরকারের ওপরে চাপেনি, দায়টা চেপেছে পুলিশের ওপরে, সেই দৃশ্য কিন্তু আমরা বাংলাদেশে বহুবার দেখেছি। এর আগে বিভিন্ন সময়ে রাজনৈতিক সরকারের আমলে এবং সর্বশেষ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যে জুলাই আগস্ট আন্দোলন হলো এবং আন্দোলনের ফলে সরকার পতন হলো, সেই সময় পুলিশের আন্দোলনকারীদের উপরে পুলিশের শক্তি ব্যবহার, গুলিবর্ষণ, এই ঘটনাগুলো ব্যাপক সমালোচনা হলো এবং ব্যাপক সমালোচনার ফলে পুলিশকেই দোষারোপ করা হলো। সরকারের চাইতে পুলিশ বেশি দোষারোপ হলো, তাদের উপরে দোষ আসলো তাদের ঘাড়ে, এবং এই দোষ আসলো বলে পরবর্তীতে দেখেছি আমরা যে শেখ হাসিনা সরকার পতনের পরে এবং পতনের আগে থেকেও, পতনের পরে তো অবশ্যই, পতনের পরে সারা দেশে প্রায় 400টি থানায় আক্রমণের ঘটনা ঘটেছে, থানা জ্বালিয়ে দেয়া, পুলিশ হত্যা করা, অনেক ঘটনা ঘটেছে এবং মনে হয়েছে যে সব রাগ যেন পুলিশের ওপরে। শেখ হাসিনা সরকারকে আমরা বিভিন্নভাবে এই কর্মকাণ্ডের জন্য সমালোচনা করেছি, যেমন তেমনি এই সরকারের আমলেও আমরা দেখেছি যে পুলিশকে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন আচরণ করতে, অর্থাৎ সেই আচরণগুলো করিয়েছে মূলত সরকার। কারো কারো ক্ষেত্রে পুলিশ মানে শান্তির বার্তা দিচ্ছে, কারো কারো ক্ষেত্রে সিটি কর্পোরেশনের পানির গাড়ি নিয়ে শীতল বৃষ্টির ব্যবস্থা করছে, আদর আপ্যায়ন করা হচ্ছে, মঞ্চ করে দেওয়া হচ্ছে 144 ধারা জারির মধ্যেও। আবার কারো কারো ক্ষেত্রে ব্যাপক লাঠিচার্জ, ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটছে। এনসিপি নেতারা যখন যমুনার সামনে সমাবেশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সমাবেশ করছে, তখন একটা আচরণ করা হচ্ছে। আবার বুয়েটের ছাত্ররা, ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্ররা যখন আন্দোলন করছে, তাদের উপরে বেধড়ক লাঠিচার্জ করা হচ্ছে। তার মানে পুলিশকে বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে ব্যবহার করা হচ্ছে, যে ব্যবহারটা এই সরকারও করেছে। এই ব্যাপারগুলো বিশ্লেষণ করলে এই পরিদর্শক তার কথা কিন্তু সামনে নিয়ে আসে। হাবিবুল্লাহ খান তার নাম, কিশোরগঞ্জের কটিয়াতি মডেল থানার পরিদর্শক তদন্ত হাবিবুল্লাহ খান, তার মন্তব্যটাই কিন্তু বাস্তবতা পেতে দেখি আমরা। অর্থাৎ পুলিশকে সরকার, যখন যে সরকার এসেছে, বানরের মতো নাচিয়েছে। কিন্তু এই কিশোরগঞ্জের ঘটনার পেছনে আরেকটি ঘটনা রয়েছে, যেটার পরিপ্রেক্ষিতে তিনি নিজেও সমালোচনার মুখে পড়েছেন। সেখানে বলা হচ্ছে যে তিনি সাংবাদিকদের সঙ্গে
রূঢ় আচরণ করেছেন এবং সাংবাদিকরা যখন একটা খবর সংগ্রহ করতে গিয়েছেন তখন তার সঙ্গে রূঢ় আচরণ করে তাদের উদ্দেশ্যে এই মন্তব্যটা করেছেন যে পুলিশকে বানর খাঁচাই বন্দি বানরের মতো করে নাচানো হচ্ছে এবং তিনি এটাও বলেছেন যে তিনি অন্য চাকরি দেখছেন, পুলিশের চাকরি তিনি আর করবেন না। অর্থাৎ এই চাকরি করতে করতে তিনি বিরক্ত হয়ে গেছেন, বিরক্তি চলে এসেছে এই চাকরির ক্ষেত্রে। কি ঘটেছে সেখানে? ঘটেছিল যে থানায় পুলিশরা একটা পিকনিক করেছিল। সেই পিকনিক নিয়ে সাংবাদিকরা অতি উৎসাহী, সাংবাদিকরা নিউজ করবে পিকনিক নিয়ে। এখন থানায় পুলিশের সদস্যরা তারা যদি রান্নাবাড়া করে খায়, পিকনিক করে, যদি সেটা অবৈধ না হয়, বাইরে থেকে চাঁদাবাজি না করে, নিজেদের অর্থে যদি নিজেরা একটু আনন্দ উপভোগ করার চেষ্টা করে, সেটা কেন মানে নিউজের সাবজেক্ট হবে? সেই কথাটাই তিনি বলতে চেয়েছেন সাংবাদিকদের। কিন্তু সাংবাদিকরা যেটা বলার চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে এই পিকনিকের ঘটনায় পিকনিকের খাবার খেয়ে বেশ কয়েকজন, অন্তত 5-6 জন পুলিশ অফিসার সহ সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে গিয়েছিলেন। মূলত সাংবাদিকদের নিউজ করার সাবজেক্ট হচ্ছে এটা, যে খাবার খেয়ে হাসপাতালে যাওয়া। সাংবাদিকরা বলার চেষ্টা করেছেন যে এটা হচ্ছে নিউজ, আপনারা পিকনিক করছেন সেটা নিউজ না, কিন্তু আপনারা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এটা নিউজ। সেটা নিয়ে এক ধরনের বাকবিতণ্ডা হয়, বিতর্ক হয় এবং বিতর্কের এক পর্যায়ে তিনি বিরক্ত হয়ে বলেন যে পুলিশকে আপনারা যা ইচ্ছা সেভাবে ব্যবহার করেন, আপনারা যাদের যেভাবে ইচ্ছা নাচান, খাঁচাইবন্দি বানরের মতো আপনারা নাচান, পুলিশ কি মানুষ না? আপনারা মানে এই ধরনের কথাবার্তা বলেন এবং তিনি বলেন যে তিনি এই চাকরি আর করবেন না, ভিন্ন চাকরি খুঁজছেন। এই যে একজন পুলিশ কর্মকর্তা, হ্যাঁ ঘটনা যেটাই ঘটুক না কেন, একজন পুলিশ কর্মকর্তা তিনি যখন বলেন যে পুলিশের চাকরি আর করব না, ভিন্ন চাকরি খুঁজব, তখন কিন্তু এই ছোট্ট ঘটনাটা তার ভেতরে কাজ করে তিনি এই কথা বের করেছেন সেটা কিন্তু প্রতীয়মান হয় না। প্রতীয়মান হয় সেটাই যেটা রাষ্ট্রীয় পর্যায়ে হয় এবং পুলিশকে নিয়ে বিভিন্ন সরকার বিভিন্ন ধরনের যে সার্কাস প্রদর্শন করার চেষ্টা করে, সেটারই একটা আমার মনে হয় যে মানে অব্যক্ত কথা এই অফিসারের হাবিবুল্লাহ খান তার মুখ দিয়ে বের হয়ে আসলো এবং বাস্তবতাটা তিনি প্রকাশ করে দিলেন। এই ব্যাপারে কিশোরগঞ্জের এসপি বলেছেন যে সাংবাদিকদের সঙ্গে তিনি যদি দুর্ব্যবহার করে থাকেন তাহলে সেটা উচিত হয়নি, সেটা তিনি দেখবেন। আর চাকরি করা না করা এটা তার ব্যক্তিগত বিষয়, তিনি চাকরি না করতে ইচ্ছা করলে করবেন না, সেই ব্যাপারে তার কোনো মন্তব্য নেই। দর্শক, আপনার কি মনে হয় এই যে পুলিশ অফিসার, কিশোরগঞ্জের পুলিশ অফিসার যে মন্তব্যটা করলেন, অর্থাৎ পুলিশকে ইচ্ছা মতো বানরের মানে খাঁচার বানরের মতো করে নাচানো হচ্ছে, যখন যার ইচ্ছা সে সেভাবে নাচাচ্ছে, যার কারণে বিরক্ত হয়ে তিনি চাকরিটাও করতে চান না, এই ব্যাপারে আপনার মন্তব্য জানিয়ে লিখুন যে পুলিশের দুর্গতিটা কোথায় গিয়ে ঠেকেছে। এখন ভালো ভালো কথা বলেও এই সরকার ভালো ভালো বাণী শুনিয়েও, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেও পুলিশকে কি সঠিকভাবে ব্যবহার করতে পারছে কিংবা করতে চাইছে, নাকি এখনও পুলিশকে রাজনৈতিকভাবেই ব্যবহার করা হচ্ছে? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট। নোয়াখালীতে এক ভাই বন্দুক নিয়ে গেছে পাখি শিকার করতে, নৌকা নিছে, ওই যে কোষা নৌকা গুলা, নৌকার আগায় বসছে সে, মাঝি নৌকা চালাইতেছে, তারে বলছে যে বক পাখি দেখলে থামাইবা। দেখে যে 100 হাত দূরে বক পাখি, মাঝি নৌকাটা থামাইছে। মাঝি বলতেছে, স্যার গুলি করেন, পাখি আপনার সামনে, ওই যে বক দেখা যায়। ওই বেটা গুলি করে না, বলে আরেকটু কাছে যাও। এবার মাঝি একেবারে 50 হাত কাছে চলে গেছে, স্যার গুলি করেন। এখন না, এখন না, তুমি বুঝতে পারবা না, আরেকটু কাছে যাও। এবার যাইতে যাইতে প্রায় 20 হাত কাছে চলে গেছে, স্যার গুলি করেন না। আরে বেটা তুই বুঝবি না পাখি শিকার কিভাবে করে, তুই কি জানিস, আরেকটু কাছে যা। এবার না 5 হাত কাছে চলে গেছে, পাখি একটু সামনে, স্যার গুলি করেন না। স্টুপিড, বললাম না আরেকটু কাছে যা। এবার মাঝি আরেকটু নৌকা যখন সামনে নিয়ে গেছে, নৌকার গুলি যায় লাগছে বকের পাছার মধ্যে, বক গেছে উইরা। এখন এই সাহেব বলতেছে, এইটা কি করলি? স্যার কি করছি না করছি পরের কথা, আপনি আমারে সত্যিকার একটা কথা বলেন তো, আপনি কি পাখি শিকার করতে আইছেন না পাখির হোন মারতে আইছেন?
বেয়াদবি মাফ করবেন ভাই, ওই মাঝি ওইভাবেই কথাটা বলছে। এটা একটা গল্প। কথাটা কেন বললাম দেখেন, ওই যে ঐক্যমতের একটা সংলাপ বসতেছে না গত 8-9 মাস যাবত, চা পান খাইতেছে। আমার মনে হয় 50-60 লাখ টাকার তো চাই খায় ফেলাইছে গত 8-9 মাসে, আরো বেশি হবে। ওনারা তো নর্মাল চা খায় না, কিন্তু এই চা খায়া ওনারা কি আলাপ করে, ওই পাখি শিকারের মতো কি? আমার তো মনে হয় ওই বক শিকারের মতো। সবাই কিন্তু এক জায়গায় চলে আসছে, সবাই বলতেছে হ্যাঁ জুলাই সনদপত্রের স্বীকৃতি আমরা দেব, কবে দিব এইটা নিয়ে আলাপ করতে করতে দিন পার করতেছে। ওই বগের কাছে যাচ্ছে, নির্বাচনের কাছে যাচ্ছে। একটা টাইমে দেখবেন নির্বাচনের পাছার মধ্যে গিয়ে ঠেকে গেছে এই আলোচনা। তাও এই আলোচনা থামবে না। আপনারা বড় বড় রাজনীতিবিদরা ভাই, জ্ঞানী মানুষরা যারা দেশ বিদেশে সবার সাথে যোগাযোগ আছে, যারা দেশ বিদেশের সমস্ত বড় বড় কূটনৈতিকদের সাথে উঠা বসা, পার্শ্ববর্তী দেশের সাথে অলওয়েজ যোগাযোগ রাখা, আপনারা এত জ্ঞানী মানুষ একসাথে বৈশা একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করতেছেন 9 মাস, আর আপনারা বলতেছেন 13-14 মাসে ডক্টর ইউনূস কি করলো? এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কাজই নাই, বৈশা বৈশা দেশের বেতন নিতেছে আর বিদেশে ভ্রমণ করতেছে। এইসব কথা টক শোতে এইসব অনেক জ্ঞানী লোকরা বলতেছে, কিন্তু এই জ্ঞানী লোকরা কিন্তু একটা কথা বলে না। কেন বলে না জানেন? ভয়ে ভয়ে। অনেক বড় ভয় তো। শেখ হাসিনাকে এখনো মানুষ ভয় পায়, হ্যাঁ এখনো ভয় পায়। শেখ হাসিনার ভয়ে অনেকেই এখনো দেশে আসে না। এরকম ভয় ভিতরে ঢুকাই দিছে তো, কিন্তু এই ভয় ঢুকাইছে কাদের নিয়ে? শেখ হাসিনা তো আর যায় কাউকে ধৈর্য আয়না ঘরে ঢুকাইতো না। আয়না ঘরে ঢুকাইবার জন্য তো ভাই তার লোক লস্কর ছিল। ওই লোক লস্কর কারা, তাদের নিয়ে কোনো আলোচনা নাই কিন্তু কোনো টক শোতে। কিন্তু আমার দেশের অনলাইনে একটা তথ্যচিত্র আছে, গুম খুন কমিশনারের তথ্যচিত্র। দেখবেন ভাই, কলজাটা ফাইটা যাইব আপনার। আহারে আহাজারি, আহারে কষ্ট। এক বোনকে এইভাবে 3 দিন বাইন্দা রাখছে, 3 দিন। তার অপরাধ কি জানেন? তাকে বলছিল মুখের নেকাব সরাইতে, ধৈর্য নিয়ে যায় বলছে মুখের নেকাব সরাও। সে বলছে না আমি তো পর্দা করি, আপনারা কথা বলেন, আমি নেকাব সরাবো না। তারপরে ওই নেকাব খুইলা ওন্না সরায় নিয়ে যায় ওইভাবে 3 দিন বান্ধা রাখছে, শুধু পেশাব পায়খানার জন্য খোলা হইতো। জানেন ওনার মাসিক হইছে, আর ওই মাসিকের জন্য প্যাড চাইছে কাদের কাছে? ওই নরপিশাচ দানবদের কাছে। আর ওই দানবরা ওই প্যাড দিতে দিতে গান করতো, মজা নিত, টিটকারি মারতো। এক ছেলেকে জানেন তার বয়স 16-17 বছর, তার হাতের নখগুলা টাইনা উঠায় পালাইছে। তারপর একটা টাইমে আল্লাহ তার হায়াত রাখছে, বাইচা গেছে। আধা পাগল হইয়া এই কাশিমপুরের জেলখানার ভিতরে পাগলা গারদে কিছুদিন ছিল। তারপর তাকে ছাইরা দেওয়া হয়েছে, একটা কারখানায় না কোন একটা গ্যারেজে কাজ করে। তাকেও খুঁজা বাইর করছে এই গুম খুন কমিশনারের তথ্যচিত্রের মধ্যে তার ভয়েস পাবেন, তার ইন্টারভিউ নিছে, তার চেহারাটা একটু ঢাইকা দিছে। তাকে যখন জিজ্ঞেস করতেছে তোমার উপরে কি কি অত্যাচার হয়েছে, সে বলে যে না 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 আমার উপরে কোনো অত্যাচার হয় নাই, আমার কেউ নখ তোলে নাই, আমার ওরা খুব পোলাও খাওয়াইছে, ভাত খাওয়াইছে, আমার কোনো মারে নাই। মানে এখনো সে পাগল হয়ে গেছে, তার ভিতরে এখনো ভয় কাজ করতেছে। এই নরপিশাচরা, এই দানবরা এত অত্যাচার করছে। এখানে ভাই সাধারণ লোক না, শুধু আর্মির ব্রিগেডিয়ার আরমান সাহেবকেও ঢুকাইছে। উনি 8 বছর ছিলেন। এরকম অনেক গুণী লোকদেরকে নিয়ে ওইখানে ঢুকায় রাখছে ভাই, 2 ফিট 3 ফিট জায়গার মধ্যে। ওইখানে বাথরুম, ওইখানে ঘুমানো, কিন্তু ওইটুক রুমের ভিতরে বুঝছেন মুক্ত না, হাতের মধ্যে হ্যান্ডকাপ থাকতো। উনাদের বাথরুম পাইলে ওই হ্যান্ডকাপ দিয়া রডের মধ্যে বাড়ি মারতো, এরকম বাড়ি মারতো। তারপরে আইসা 5-10 মিনিটের জন্য নিয়ে যাইতো বাথরুম করার জন্য, ওইখান থেকে আইনা আবার ঢুকাইয়া ওইভাবে বাইন্দা রাখতো।